বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত পরিবর্তনের হাওয়া বইছে। যে দলটা একসময় রাজপথ কাঁপিয়ে বেড়াত, যাদের দাপটে প্রতিপক্ষ তটস্থ থাকত, সেই বিএনপি এখন যেন এক ভিন্ন পথে হাঁটছে। বিশেষ করে দলটির শীর্ষ নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কর্মকাণ্ডে রাজনৈতিক বিশ্লেষকরা বেশ অবাক হচ্ছেন। যে জামায়াতে ইসলামীকে একসময় বিএনপি কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত, সেই জামায়াতের সামনে এখন বিএনপিকে কার্যত নতি স্বীকার করতে দেখা যাচ্ছে। কেন প্রধানমন্ত্রী হয়েও তারেক রহমান বিরোধী দল জামায়াতের দরজায় কড়া নাড়ছেন? কেন তাদের তুষ্ট করতে একের পর এক ছাড় দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো এখন মুখে মুখে। পর্দার আড়াল থেকে জামায়াত এমন সব কৌশলী চাল দিচ্ছে যে তারেক রহমান বারবার ধরাশায়ী হচ্ছেন। আগেকার দিনের মতো সরাসরি সংঘাতে না জড়িয়ে এখন জামায়াতকে অনেকটা তিল মালিশ করার নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছে বিএনপি। জামায়াতের এই ধীরস্থির এবং গভীর কৌশলগত রাজনীতির কাছে তারেক রহমানের জনপ্রিয়তা ও কৌশল ম্লান হয়ে পড়ছে বলেই মনে হচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে এবং জামায়াত কিভাবে ধীরে ধীরে মূল চালকের আসনে চলে আসছে। গত 28 ফেব্রুয়ারি শনিবারের ঘটনাটি দেশের রাজনীতির ইতিহাসে এক বড় উদাহরণ হয়ে থাকবে। বিকেল তখন 5:30টা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যা আগে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, সেখানে এক জমকালো ইফতার মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাধারণ কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং এটি ছিল এক গভীর রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চ। সবাইকে অবাক করে দিয়ে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সেই অনুষ্ঠানে উপস্থিত হন। তিনি যখন সম্মেলন কেন্দ্রে পৌঁছান, তখন জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা তাকে অত্যন্ত উষ্ণভাবে অভ্যর্থনা জানান। দৃশ্যটা ছিল বেশ নাটকীয়। একজন প্রধানমন্ত্রী বিরোধী দলের ইফতার মাহফিলে গিয়ে কুশল বিনিময় করছেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলেন এবং দেশের সমৃদ্ধি কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। সাধারণত সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যেখানে দা কুমড়ো সম্পর্ক থাকে, সেখানে তারেক রহমানের এই অংশগ্রহণ প্রমাণ করে যে জামায়াতের গুরুত্ব এখন বিএনপির কাছে কতটা বেড়ে গেছে। প্রধানমন্ত্রীর এই উপস্থিতি কেবল সৌজন্যমূলক ছিল না, বরং এটি ছিল জামায়াতের শক্তির কাছে বিএনপির এক ধরনের মৌন স্বীকারোক্তি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত সোমবার 2 মার্চ সচিবালয় থেকে আরও একটি বড় খবর আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ ঘোষণা করেন যে জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে। রাজনীতির ময়দানে এই খবরটি যেন বোমার মতো ফেটেছে। সাধারণত কোনো শক্তিশালী সরকার তার বিরোধী দলকে এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বা সাংসদীয় পদ দিতে চায় না, কিন্তু বিএনপি এখানে ব্যতিক্রম। তারা কার্যত জামায়াতের পা ধরে এই পদটি নেওয়ার জন্য অনুরোধ করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এটি করা হয়েছে জুলাই জাতীয় সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই সনদ অনুযায়ী একটি সমঝোতা হয়েছিল যে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল থেকে দেওয়া হবে। যদিও সরকারি দল চাইলে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটি পদই নিজেদের দখলে রাখতে পারত, কিন্তু তারা সদিচ্ছা দেখানোর নাম করে জামায়াতকে এই প্রস্তাব দিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল সদিচ্ছা নয়, বরং জামায়াতকে হাতে রাখার এক মরিয়া চেষ্টা। জামায়াত অবশ্য এই প্রস্তাব পাওয়ার পর এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। তাদের দলের ভেতরে এখন ব্যাপক আলোচনা চলছে। তারা বেশ ভেবেচিন্তে পা ফেলছে। তবে আলোচনার টেবিলে যে নামটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তিনি হলেন পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। উল্লেখ্য যে তিনি জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে। জামায়াত যদি এই পদটি গ্রহণ করে এবং ব্যারিস্টার মোমেনকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করে, তবে তা হবে দেশের রাজনীতির এক নতুন মোড়। নিজামীর ছেলের এই গুরুত্বপূর্ণ পদে আসা বা আসার সম্ভাবনা থাকাটা অনেক বড় একটি রাজনৈতিক বার্তা বহন করে। এটি প্রমাণ করে যে জামায়াত কেবল টিকে নেই, বরং তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সংগঠিত হয়ে ফিরে এসেছে। বিএনপি বুঝতে পারছে যে জামায়াতের এই উত্থানকে অবজ্ঞা করার ক্ষমতা তাদের নেই। জামায়াতের এই শক্তির মূলে রয়েছে তাদের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো এবং পর্দার আড়ালে কাজ করার ক্ষমতা। তারা এখন আর সরাসরি কোনো হঠকারী আন্দোলনে যাচ্ছে না, বরং তারা মানুষের মন জয় করার কৌশল নিয়েছে। বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজের মাধ্যমে তারা তৃণমূল পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করছে। অন্যদিকে তারেক রহমান এবং বিএনপির জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী হয়েও তারেক রহমান জনগণের সেই আস্থা অর্জন করতে পারছেন না যা একসময় তার ছিল। বিএনপির ভেতরেও নানা কোন্দল ও সমন্বয়হীনতা স্পষ্ট। এই সুযোগটি জামায়াত খুব চমৎকারভাবে কাজে লাগাচ্ছে।
তারা সংঘাতে না জড়িয়ে বিএনপিকে এমনভাবে চাপে ফেলছে যে তারেক রহমান এখন তাদের তোয়াজ করতে বাধ্য হচ্ছেন। বিএনপি বুঝতে পারছে যে জামায়াত যদি সমর্থন তুলে নেয় বা বিপক্ষে অবস্থান নেয় তবে তাদের ক্ষমতা টিকে থাকা কঠিন হয়ে পড়বে। জুলাই জাতীয় সনদের যে কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটি আসলে একটি সমঝোতার দলিল। ছাত্র জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন টলমাটল, তখন সব দল মিলে একটি সমঝোতায় এসেছিল। সেই সমঝোতার সুফল এখন ঘরে তুলতে চাইছে জামায়াত। তারা বিএনপিকে বাধ্য করছে প্রতিটি পদক্ষেপে তাদের মতামত নিতে। ডেপুটি স্পিকারের পদটি একটি টোপ হতে পারে, কিন্তু জামায়াত জানে কিভাবে আরও বড় কিছু হাসিল করতে হয়। তারা তাড়াহুড়ো না করে ধীরে ধীরে প্রশাসনের প্রতিটি স্তরে নিজেদের অবস্থান পোক্ত করছে। বিএনপি যেখানে কেবল ক্ষমতায় থাকা নিয়ে ব্যস্ত, জামায়াত সেখানে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কাজ করছে। তাদের তরুণ নেতারা যেমন উচ্চশিক্ষিত তেমনি কৌশলী। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের মতো ব্যক্তিদের সামনে নিয়ে আসা তাদের সেই সুদূর প্রসারী পরিকল্পনারই অংশ। বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান যেভাবে জনপ্রিয়তা হারাচ্ছেন এবং প্রশাসনিকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তাতে ভবিষ্যতে বড় কোনো পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। জামায়াত যেভাবে গণমানুষের পাশে দাঁড়াচ্ছে এবং কৌশলী রাজনীতি করছে, তাতে তারা মানুষের আস্থা ফিরে পাচ্ছে। বিএনপির কর্মীরাও এখন অনেক ক্ষেত্রে হতাশ। তারা দেখছে যে তাদের দল জামায়াতের কাছে নতি স্বীকার করছে। একটা সময় ছিল যখন জামায়াত ছাড়া বিএনপির চলত না, আর এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জামায়াতকে না থামালে বিএনপি বিলীন হয়ে যাওয়ার ভয়ে আছে। কিন্তু থামানোর বদলে তারেক রহমান এখন জামায়াতকে তুষ্ট করার পথ বেছে নিয়েছেন। এই তেল মালিশ করার নীতি বিএনপির জন্য দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। তারেক রহমানের বর্তমান রাজনৈতিক অবস্থান অনেকটা রক্ষণাত্মক। তিনি চাইছেন কোনো মতে জামায়াতকে শান্ত রেখে নিজের শাসনকাল অতিবাহিত করতে। কিন্তু রাজনীতিতে কোনো কিছুই মূল্য মনে পাওয়া যায় না। জামায়াত প্রতিটি ছাড়ের বিনিময়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর যাওয়া বা ডেপুটি স্পিকারের পদ সাধা, এগুলো ছোট ঘটনা মনে হলেও এর গভীরতা অনেক বেশি। এর মাধ্যমে প্রমাণিত হয় যে জামায়াত এখন আর কেবল ছোট শরিক দল নয়, বরং তারা একটি বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের শৃঙ্খলা এবং কর্মীদের একনিষ্ঠতা বিএনপিকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। তারেক রহমানের জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ হল মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার দূরত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি। অন্যদিকে জামায়াত এই শূন্যস্থানটি খুব দ্রুত পূরণ করছে। দেশের সাধারণ মানুষের মধ্যেও জামায়াত নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। আগে যারা জামায়াতকে এড়িয়ে চলত, তাদের মধ্যেও এখন জামায়াতের সুশৃঙ্খল রাজনীতির প্রতি এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে। জামায়াত মানুষের এই আবেগ ও মনস্তত্ত্ব বুঝতে পারছে। তারা এখন আর কেবল ধর্মীয় ইস্যু নিয়ে পড়ে নেই, বরং তারা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও সুশাসনের কথা বলছে। এই পরিবর্তনের ফলে বিএনপির জন্য জামায়াতকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে। তারেক রহমান হয়তো ভাবছেন জামায়াতকে বড় পদ দিয়ে বা তোয়াজ করে নিয়ন্ত্রণে রাখা যাবে, কিন্তু জামায়াতের লক্ষ্য আরও অনেক বড়। তারা সম্ভবত রাষ্ট্র ক্ষমতার মূল চাবিকাঠি নিজেদের হাতে নেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে জামায়াতের এই ধীরস্থির কৌশল এবং বিএনপির এই নতি স্বীকার করার নীতি যদি এভাবে চলতে থাকে, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে একটি বড় রাজনৈতিক রদবদল দেখা যাবে। তারেক রহমান হয়তো একসময় দেখবেন যে তার পায়ের তলার মাটি সরে গেছে এবং তিনি জামায়াতের হাতে স্বেচ্ছায় ক্ষমতা তুলে দিতে বাধ্য হচ্ছেন। জামায়াত যেভাবে মানুষের মন জয় করছে এবং প্রতিটি সংকটে কৌশলী ভূমিকা পালন করছে, তাতে তারা মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। অন্যদিকে বিএনপির জনপ্রিয়তা কেবল ঐতিহ্যের ওপর ভর করে টিকে আছে, কিন্তু কাজের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে। তারেক রহমানের এই অসহায়ত্ব আসলে বিএনপির সামগ্রিক সাংগঠনিক দুর্বলতারই বহিঃপ্রকাশ। জামায়াত যেভাবে তাদের শীর্ষ নেতাদের পরবর্তী প্রজন্মকে সামনে নিয়ে আসছে, তা রাজনৈতিক মহলে প্রশংসা পাচ্ছে। ব্যারিস্টার মোমেনের মতো তরুণ ও শিক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসার মাধ্যমে তারা একটি আধুনিক ইমেজ তৈরি করতে চাইছে। এটি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এখনও পুরনো আমলের ধ্যান ধারণা নিয়ে রাজনীতি করছে, যেখানে জামায়াত অনেক বেশি প্রগতিশীল ও কৌশলী ভূমিকা নিচ্ছে। এই পার্থক্যটাই ভবিষ্যতে ক্ষমতার পাল্লা বদলে দিতে পারে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে এই যে জামায়াতের দাঁড়ে দাঁড়ে ঘোরা, এটা আসলে সময়ের পরিবর্তনের এক করুণ ছবি।